দর্শক স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আমরা প্রখ্যাত লেখক এবং সবাই তাকে চেনেন এক নামে শিশু সাহিত্যিক ডক্টর জাফর ইকবাল, তার একটি লেখার উদ্ধৃতি দিয়ে শুরু করছি যে তিনি আজকে একটি আর্টিকেল লিখেছেন, এরকম শিরোনামটা হচ্ছে যে কমন সেন্সের বাইরে। আমরা হেডলাইনটি দেখব একটু পরেই। তো স্যার যেখানে বলছেন যে সাধারণ মানুষ হিসেবে আমরা অনেক কিছুই কমন সেন্স দিয়ে বুঝে ফেলি, কিন্তু তার মধ্যে একজন মানুষ কমন সেন্স দিয়ে বুঝতে পারছেন না যে বাংলাদেশের রেজিস্টার্ড এবং এমপিওভুক্ত স্কুলগুলো, যেখানে হাজার হাজার শিক্ষকের পদ শূন্য এবং নিবন্ধন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ অর্থাৎ নিবন্ধিত হয়েছেন এরকম শিক্ষকের সংখ্যাও অসংখ্য, তো তারপরেও এই শূন্য পদগুলো কেন খালি, কেন শিক্ষকদের নিয়োগ দেওয়া যাচ্ছে না এবং কেন যাচ্ছে না তার কোনো সদুত্তর কিন্তু আমরা সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর সেখান থেকে পাই না। এবং এরকম অবস্থায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার শাহবাগে আন্দোলন করছেন যারা এই নিবন্ধিত শিক্ষক, যারা চাকরি প্রত্যাশী অর্থাৎ নিয়োগ প্রত্যাশী। আমরা আজকে কয়েকটি প্রশ্নের উত্তর জানবার চেষ্টা করব যে নিবন্ধিত হবার পরেও তারা কেন নিয়োগ পাচ্ছেন না, অসংখ্য পদ খালি থাকার পরেও কেন এই শূন্য পদগুলো পূরণ করা হচ্ছে না, আবার নতুন করে শোনা যাচ্ছে যে এনটিআরসি অর্থাৎ যারা এই শিক্ষকদের নিয়োগ দেয় সেটিকে নতুন করে ঢেলে সাজানো হবে। তাহলে এই যাদেরকে বাই দিস টাইম পরীক্ষা দিয়ে নিবন্ধিত করা হলো তাদের ভবিষ্যৎ কি? আবার পিএসসির আদলে প্রতিষ্ঠানটিকে গড়ে তুলবার কথা, তাহলে এখন যারা এই পরীক্ষা দিয়ে এরই মধ্যে নিবন্ধিত হয়েছেন এনাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে? অনেকগুলো প্রশ্ন ওনাদের মধ্যে আছে এবং যারা আন্দোলন করছেন তাদের মূল দাবিগুলো কি আমরা সেগুলো জানবার চেষ্টা করব। আমরা শুরুটা করেছিলাম অধ্যাপক জাফর ইকবালের লেখাটা দিয়ে, সেটি আপনার ওয়ালে দেখতে পাচ্ছেন, এটি বিডি নিউজে এবং আরও একাধিক অনলাইন আজকে তিনি তার লেখাটি ছাপা হয়েছে কমন সেন্সের বাইরে। আমি এই আলোচনায় যাবার আগে আমি একটু আপনাদেরকে জানাতে চাই যে শাহবাগে যে আন্দোলন চলছে সেই আন্দোলনের সঙ্গে যুক্ত দুজন মানুষকে আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, সেই সঙ্গে আজকে অনলাইনেও আমাদের সঙ্গে আরও নিশ্চয়ই অনেকে যুক্ত হবেন। পরিচয় করিয়ে দেবার আগে আমরা একটু যারা আন্দোলন করছেন এরকম কিছু মানুষের কথা শুনতে চাই যে তারা আসলে কি বলছেন। থেকে আমরা গণ অনশনের এই শাহবাগ মোড়ে অবস্থান করছি। আমরা বিভিন্ন সময় বিগত 2 বছর ধরে স্মারকলিপি দিয়েছি, মানববন্ধন করেছি। স্মারকলিপিগুলো মাননীয় ডিসি মহোদয়ের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, এনটিআরসির চেয়ারম্যান মহোদয় এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরের স্মারকলিপি দিয়েছি। আমরা আমাদের দাবিগুলি সেখানে সুস্পষ্ট ভাষায় বলেছি। আমাদেরকে যেই কথাগুলি বলে নিয়োগ দেওয়া হচ্ছে না, এই এনটিআরসির এই সমস্ত অব্যবস্থাপনার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি আমরা বলতে চাই আমাদেরকে নিয়োগ দেওয়া হোক, এটা আইনগত আমাদের অধিকার। হাইকোর্টের বিভাগের একটা আদেশও আছে, সেখানে বলা আছে যে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। সেখানে বয়সের বিষয়গুলিও শিথিল করা হয়েছিল। তো মাননীয় হাইকোর্ট বিভাগের আদেশটাও আমাদের এই এনটিআরসি সহ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা যারা আমরা পাশ করেছি তাদেরকে নিয়োগ না দেওয়ার জন্যে বহু রকম পায়চারি করছেন। এটার আমরা আসলেই হস্তক্ষেপ কামনা করছি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর। আমাদের 3টা দাবি: এক, আবেদনের ভিত্তিতে সকলকে নিয়োগ দেওয়া হোক। যারা ইন্ডেসদারি আছেন, বর্তমান চাকরি করতেছেন নিবন্ধনদারি অবস্থায়, তাদেরকে আলাদা বদলির ব্যবস্থা করে দেওয়া হোক। আমাদের আবেদন তারা যেন আর কোনো আবেদন না করতে পারে। আর যে পর্যন্ত আমাদের নিবন্ধনদারীদের চাকরি নিশ্চিত না হয় সে পর্যন্ত আর কোনো নতুন নিবন্ধন পরীক্ষা যেন না হয়। সকল নিবন্ধন পরীক্ষা বন্ধ রেখে সবাইকে নিয়োগ নিশ্চিত করে নতুন করে আবার পরীক্ষা নেওয়া হোক। সারা বাংলাদেশে যতগুলো শূন্যপদ আছে সব জায়গায় আমাদের আবেদন করতে হয়। আমি একটা মানুষ একটা চাকরি করব, আমার 2টা সনদের প্রেক্ষিতে আমি একটা চাকরির জন্য আমাকে আবেদন করতে হয়েছে 1219টি। প্রতি বছর আমাদের শূন্য আসনের বিপরীতে পরীক্ষা নেয় চাকুরির। আমাদেরকে আসলে অ্যাপয়েন্টেড করা হয়েছে, আমরা শিক্ষক, কিন্তু আমরা কোন প্রতিষ্ঠানে চাকরিরত সেটা তারা নিশ্চিত করতেছে না। এনটিআরসি বিভিন্ন রুলস করতে 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 আমাদের আজকে 35 ওভার করে ফেলাইছে। এখন আমাদের আর কোনো জায়গায় যাওয়ার কোনো পথ নেই। আমাদের যখন পরীক্ষা নিয়েছিল, 12তম যখন পরীক্ষা নিয়েছে, তখন তাদের রুল ছিল যে তারা যে কয়েকজন পাশ করবে তাদের চেয়ে 25% আমরা বেশি রাখবো এবং যারা পাশ করবে তাদের নিয়োগ দেওয়া হইবে। যেহেতু আমি 10ম নিবন্ধনে পাস, আমার এজ শেষ, অর্থাৎ 35 আমার এজ ওভার হয়ে গেছে।
তো যেহেতু আমাদের একটা সুযোগ আছে এই নিবন্ধনের মাধ্যমে চাকরি হওয়ার সনদের আমাদের মেয়াদ আছে যে 30+ হলেও আমরা আবেদন করতে পারবো এবং চাকরি করতে পারবো। যদি আমার এই চাকরি না হয় তাহলে আমার বেকার হয়ে বসে থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমি তো ষষ্ঠ নিবন্ধনধারী, তা আমি দীর্ঘদিন যাবৎ হাই স্কুলে চাকরি করে আসছি, খণ্ডকালীন চাকরি। করোনার মধ্যে আমার চাকরি চলে গেছে, এই চাকরি এখন আমার চলে গেছে, এখন আমার দেওয়ালে পিঠে গেছে, আমি কিছু করতে পারি না। এই জন্য আমি দাবিতে নামছি, দাবি না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না। শিক্ষক কেন রাজপথে, এই প্রশ্ন করার মতো কেউ নেই আজ এখানে। আজ অষ্টম দিনেও আমাদের কাছে শিক্ষামন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি, এনটিআরসি চেয়ারম্যান কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। আসলে আমরা কি শিক্ষকতার সার্টিফিকেট নিয়ে এত অসহায়? আমাদের বয়স বেড়ে গেছে, এখন আপনারা বলছেন 35+ বাদ হবে, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে থাকবো? আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। মনে করেন আপনি চাকরি করতেছেন, আপনাকে এখানে আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে, আর আমরা চাকরি করছি না। যেহেতু উনি চাকরি করতেছে এবং সরকারি বেতন নিচ্ছে, তিনি আবার পুনরায় আবেদন করতেছে, তার মার্ক আমার চাইতে একটু বেশি। বলা হচ্ছে তিনি মেধার তালিকায় এগিয়ে আছেন, এর জন্য পাচ্ছেন, কিন্তু যিনি চাকরি করছে তাকে তো মেধা তালিকা থেকে বহির্ভূত করা দরকার। 85,000 শূন্য পদের একটা তালিকা আমরা পত্রপত্রিকায় দেখতে পেয়েছি, তাহলে আমাদের নিয়োগ দিতে সমস্যা কোথায়? যারা চাকরিরত, যারা বেতন নিচ্ছে, তাদেরকে বারবার নিয়োগ দেওয়ার উদ্দেশ্যটা কি? তাদেরকে মেধা তালিকা থেকে বাদ দিয়ে দিলেই তো হয়। যদি তাদের বদলির প্রয়োজন হয়, তাদের জন্য একটা সিস্টেমেটিক ওয়ে তৈরি করুক, তাদের সিস্টেমেটিক ওয়েতে বদলি করুক এবং আমাদেরকে নিয়োগ দিক। দর্শক, আমরা অনেক শিক্ষকের কথা শুনলাম যারা নিবন্ধিত। এই বিষয়গুলো আমরা অনেকগুলো পয়েন্ট এখান থেকে পেলাম, একটু বিস্তারিত বুঝবার চেষ্টা করবো। আমি একটু পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন, এই যে আন্দোলনটি হচ্ছে সেই আন্দোলনের একজন কর্মী রায়হান কবির রণ, আপনাকে স্বাগত। এবং আছেন আমির হোসেন, যদিও তিনি ফেসবুকে আমির আসাব নামে পরিচিত। রায়হান কবির রণ, আমরা শুরুটা করি এভাবে যে আপনারা শাহবাগে 10 দিন হলো বোধ হয়, আজকে 9ম দিন, না 9ম দিনের মতো আন্দোলন করছেন। এইখানে কত লোক, মানে কতজন শিক্ষক এসছেন এই আন্দোলনে? মানে ঢাকায় জড়ো হয়েছেন কি পরিমাণ, সেই সংখ্যাটা আছে? হ্যাঁ, সেই সংখ্যাটা আছে। প্রতিদিন আমাদের সিগনেচার করা হচ্ছে। আমরা সর্বোচ্চ 100-2 দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন, দেশের বিভিন্ন স্থান থেকে এরা যোগ দিয়েছে, 64 জেলা থেকে। আচ্ছা, এখন ধরেন এই সংখ্যাটা কত যারা নিবন্ধিত কিন্তু চাকরি প্রত্যাশী, এরকম আপনারা কত হাজার, সেটি কোনো ফিগার আছে? আসলে এই সংখ্যাটা মানে একটা রহস্যজনক একটা বিষয়। এই বিষয়টাই সেটা হচ্ছে মানে এনটিআরসি এইটা আসলে কখনো মানে প্রকাশ করছে না যে আসলে প্রকৃত নিবন্ধনধারীর সংখ্যা কত। আচ্ছা আচ্ছা। যেমন হচ্ছে মানে একই ব্যক্তি বিভিন্ন সাবজেক্টে হচ্ছে নিবন্ধন করতে পারেন এবং করেছেনও। কেউ স্কুলও করেছেন, কলেজে করেছেন, আবার হচ্ছে যাদের সুযোগ আছে বিভিন্ন বিষয়ে তারা হচ্ছে নিবন্ধিত। তো আমরা দেখেছি যে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এনটিআরসি এর হিসাব অনুযায়ী 90,000-এর মতো মানে নিবন্ধনধারী অর্থাৎ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ। জি, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ওরা হচ্ছে চাকরি প্রত্যাশী এবং আবেদন করেছেন। আসল কথা হলো নিবন্ধনধারী আর চাকরি প্রত্যাশীর সংখ্যা এক না। আচ্ছা, মানে আবেদন এ পর্যন্ত অনেকের দুইটা, নিবন্ধনধারী অনেকের তো চাকরি হয়েছে। জি জি জি। আসলে এই আপনার একজন ব্যক্তির স্কুলে কলেজে 2টা নিবন্ধন করতে পারে এবং একাধিক পরীক্ষা অংশগ্রহণ করে একাধিক নিবন্ধনও থাকতে পারে। আচ্ছা আচ্ছা। এই হিসেবে তারা নিবন্ধন সংখ্যাকে দেখাচ্ছে, আসলে প্রকৃত চাকরি প্রত্যাশীর সংখ্যাকে তারা ফোকাস করছে। প্রকৃত চাকরি প্রত্যাশীর সংখ্যাটা কি জানা যায়? সেটা অনুমান করা যায় যে বা তৃতীয় গণবিজ্ঞপ্তিতে 54,307 পদের বিপরীতে আবেদন চেয়েছিল, সেখান থেকে সারা বাংলাদেশের মানুষ আবেদন করেছে, নিবন্ধনধারীরা আবেদন করেছে। সেখানে তারা বলছে যে আপনার 89 লাখ আবেদন পড়েছে। আসলে এখানে 89 লাখ? জি। নিবন্ধনধারী সবাই না, 89 লাখ আবেদন পড়েছে, আবেদন করেছে। এখানে একজন ব্যক্তি 1200-1300 অর্থাৎ যতগুলো শূন্য পদ আছে তার ওই বিষয়ে সবগুলোতে সে, অনেকে যারা আন্দোলন কথা বলছেন, একজন ভদ্র মহিলা বললেন যে 1200 আবেদন করেছেন। একটা চাকরির জন্য একজন মানুষকে 1200 আবেদন করতে হবে কেন? জি, 1200 আবেদন। জি, এটাই তারা মানে সিস্টেমিক একটা করেছে যে প্রলোভন দেখাচ্ছে বিষয়টা এরকম যে একটা বিষয়ের উপরে যতগুলো পোস্ট আছে সারা বাংলাদেশে ফাঁকা আছে সবগুলোতে সে আবেদন করছে এবং এই আবেদন করেও যে তার চাকরি নিশ্চিত হচ্ছে এমন কিন্তু নয়। কারণ আপনি দেখেন 1200 আবেদন করেও সে চাকরি পাচ্ছে না, কারণ এখানে প্রতি বছর যে গণবিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল সেটা তারা দিতে পারেনি। 3টা মাত্র গণবিজ্ঞপ্তি দিয়েছে। এবার 54,307 পদের বিপরীতে 14,000+, 14,000-এর মতো সুপারিশ করতে সক্ষম হয়েছে। বাকি পদগুলো কিন্তু তারা থেকেই গেছে।
এই পদগুলো শূন্য থেকেই এবং যাচ্ছে। হচ্ছে এই 54,000-এর মধ্যে 22,000 জনকে নিয়োগ দিয়েছে যাদের অলরেডি চাকরি আছে। মানে চাকরি আছে তাদেরকে নিয়োগ দিয়েছে, মানে এটা পরিষ্কার না। তাদের মানে বিষয়টা এরকম যে হচ্ছে তারা চাকরি করছেন, মানে অন্য কোনো অনিবন্ধিত প্রতিষ্ঠানে চাকরি করছেন এরকম? নিবন্ধিত প্রতিষ্ঠানে চাকরি করছেন, শিক্ষক হিসেবেই চাকরি করছেন। শিক্ষক হিসেবে অর্থাৎ একবার নিয়োগ প্রাপ্ত হয়েছেন, নিয়োগ প্রাপ্ত হয়েছেন, তারা আবার হচ্ছে ভালো প্রতিষ্ঠানে হয়তো আচ্ছা নিয়োগের জন্য তারা ইয়ে করছেন, তাহলে তারা ওখানে আবার 22,000 জনকে চাকরি দিয়েছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বদলির সিস্টেমটা চালু না থাকায় ইন্ডেক্সধারী অর্থাৎ বর্তমানে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন, সরকারি বেতনভুক্ত কর্মরত আছেন, তারা এই সাধারণ নিবন্ধনদের সাথে আবেদনের সুযোগ রাখায় তারা এই সুযোগটা কাজে লাগিয়ে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে বদলি হয়ে যাচ্ছে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে, সে যদি নতুন প্রতিষ্ঠানে জয়েন করে তাহলে পূর্বের প্রতিষ্ঠানটা যেটা সেই কর্মরত ছিল সেটা কিন্তু খালি হয়ে যাচ্ছে। আর যদি জয়েন না করে, অনেক ক্ষেত্রে বেটার পজিশন না পেলে সে জয়েন করে না, তাহলে এই পদটা কিন্তু খালি থেকে যাচ্ছে। তো পর্যায়ক্রমে এই যে পদগুলো যেভাবেই হোক, আগেরটা অথবা পরেরটা যে কোনো একটা খালি থাকবেই, এই পদগুলো হচ্ছে পরবর্তীতে আবার গণবিজ্ঞপ্তি দিবে। এভাবে পর্যায়ক্রমে সে গণবিজ্ঞপ্তি নামে একটা ক্যাসিনো ব্যবসা চালিয়েই যাচ্ছে। মূলত আমরা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছি, লাখ লাখ টাকা এখানে প্রয়োগ করে আমি একটা কথা যোগ করবো এখানে, শুধু ক্ষতিগ্রস্তই না, আমরা আসলে প্রতিষ্ঠানগুলো শিক্ষক সংকটে ভুগছে এই কারণেই। কারণ 54,000-এর মধ্যে যদি মাত্র কত হাজার আমরা নিয়োগ দিয়েছি? 14,000 হচ্ছে নিয়োগ হয়েছে, 40,000 আরো শূন্য। 54,000-এর মধ্যে মানে আমার হাতে শিক্ষক আছে, পদ শূন্য আছে, কিন্তু নিয়োগ দিচ্ছে না। এবং প্রতি বছরই আমরা আবেদন ফি দিচ্ছি। আপনি হচ্ছে 89 লক্ষ এখানে আবেদন করা হয়েছে, অথচ এখানে একজন আবেদন করতে কত টাকা লাগে? আচ্ছা, এটা হচ্ছে দুইটা ধাপ আছে। একটা যখন হচ্ছে পরীক্ষা আমি দিব, হচ্ছে আমি তখন হচ্ছে 350 টাকা লাগে। যখন আমি হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে মেধা তালিকায় যখন আমি স্থান করে নেব, তারপরে আবার আবেদন করতে 100 টাকা লাগে। আচ্ছা, এটা দুই ধাপে টাকা নেওয়া। এবার 100 টাকা, আগে লাগতো 180 টাকা। আচ্ছা, মানে এটা কিন্তু আমার সরকারি ট্যাক্স। এছাড়া আমাদের আরো বেশি লাগে, বাইরে থেকে করলে 150 টাকা করে। এবং যে ভদ্রমহিলা বললেন 1200 আবেদন করেছেন, তাহলে তার কত টাকা খরচ হয়েছে সরকারি একটি চাকরি, বা সরকারি চাকরিও তো না, এটা তো মানে নিট খরচই হয়েছে ওনার হচ্ছে 1,20,000 টাকা। কিন্তু 1,20,000 টাকা উনি শুধু সরকারি আবেদন ফি জমা দিলেন। ট্যাক্স আছে এখানে 15% ট্যাক্স আছে। তারপর হচ্ছে কম্পিউটারের দোকান থেকে করাইলে হচ্ছে সেখানে আবার হচ্ছে দিতে হচ্ছে। মানে একটা চাকরির জন্য একজন মানুষকে শুধুমাত্র, শিক্ষিত একজন মানুষকে শুধুমাত্র সরকারি ফি জমা দিতে হবে লাখ টাকা। জি। তারপরে দেখুন যে শুধু কিন্তু তাই না, এখানে কিন্তু আপনি চাকরি নিশ্চিত করতে পারবেন না। এই টাকাটা দিয়েও যে সে চাকরিটা পাবে, এটা নিয়োগ পাবে স্কুলে, তার তো কোনো নিশ্চয়তা নেই। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে, যেহেতু একটা হচ্ছে জাতীয় মেধা তালিকা করা হয়েছে, যেখানে যার মেধা হচ্ছে বেশি সে হচ্ছে আগে নিয়োগ পাবে ওই সাবজেক্টে, সংশ্লিষ্ট সাবজেক্টে শূন্য থাকা সাপেক্ষে। কিন্তু এখানে হচ্ছে এটা কোনোভাবেই মানা হচ্ছে না। কিভাবে মানা হচ্ছে না? যেমন প্রতিটা প্রতিষ্ঠানেই হচ্ছে আমাকে আবেদন করতে হচ্ছে। এখন আমার মার্কস হচ্ছে 64 মার্কস আমার। আচ্ছা, এমন একটা প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে আমি আবেদন করি নাই, কিন্তু সেখানে আবার 50 মার্ক পেয়ে একজন হচ্ছে আবেদন করেছে, তিনি আবার সেখানে হচ্ছে অ্যাপয়েন্টেড হয়ে গেলেন, চাকরি পেলেন। তাহলে একই মেধা তালিকায় থেকে কম মার্ক পেয়ে সে হচ্ছে, তার মানে এটাতে একটা মেধা তালিকা থাকলে তো আপনি বাই রোটেশন এটা নিয়োগ পেতে পারতেন। তো আমরা একজন লোককে বারবার প্রত্যেকটা প্রতিষ্ঠানে কেন আবেদন করতে হবে? সেটাই, মানে এই জন্য হচ্ছে মেধা তালিকা করে আসলে কোনো কাজে লাগছে না, লাভ নেই, কোনো হচ্ছে কাজে লাগছে না। কারণ এখানে হচ্ছে মেধার কোনো মূল্যায়ন করা হচ্ছে না। আর হচ্ছে মানে হচ্ছে আমার চাকরি হবে কিনা এটা হচ্ছে কোনো নিশ্চয়তা নেই। আমি হচ্ছে নবম নিবন্ধনে আমি পাশ করি, তখন আমার বয়স ছিল 26 বছর। এখন হচ্ছে আমার বয়স হচ্ছে 35 বছর। তাহলে 9 বছর আমি হচ্ছে অপেক্ষা করছি। এবং আপনি এর মধ্যে সরকারি চাকরি বিসিএস এর পরীক্ষা দেওয়ার যোগ্যতাও আপনার শেষ? হ্যাঁ, আমার হচ্ছে সব শেষ হয়ে গেছে, কিন্তু হচ্ছে আমি এখনো নিশ্চিত না যে আসলে আমার এখানে চাকরি হবে। কিন্তু আমি হচ্ছে মানে এত মার্ক পেয়ে আছি, কিন্তু সেই সময় নিয়ম ছিল যে শুধু 40 মার্ক পেলেই হচ্ছে আমি হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানে, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে আমি শিক্ষক হওয়ার যোগ্যতা রাখি। এটা তো শুধু হচ্ছে চাকরির পরীক্ষা, এটা কোনো প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা না, এটা শুধু চাকরির পরীক্ষা, যে আমি এটা পাশ করলেই আমি হচ্ছে ঢুকতে পারবো। কিন্তু মানে এখন আবার আমাদেরকে পরিপত্র চেঞ্জ করার মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে ফেলানো হচ্ছে। যারা এখন পরীক্ষা দিচ্ছে এখন বলছে যে মার্কের ভিত্তিতে হবে, কিন্তু মার্কের ভিত্তিতে হোক সেটাও আবার মানা হচ্ছে না। কিভাবে মানা হচ্ছে না?
প্রতিটা প্রতিষ্ঠানে হচ্ছে আমাকে এখন দরখাস্ত করতে হবে। এখন আমি কিভাবে জানবো যে আসলে এই প্রতিষ্ঠানে আমার মার্কের বেশি কে এখানে হচ্ছে দরখাস্ত করেছে আর কোথায় হচ্ছে আমার মার্কের কম দরখাস্ত করেছে? এনটিআরসিএ যদি ইচ্ছা করে, তাহলে যেহেতু আমরা অনলাইনে আবেদন করি, ওরা কিন্তু একটা হচ্ছে ডেটাবেস তো আছে, ওরা কিন্তু লিস্ট দেখাতে পারে যে এখানে এত মার্কের একজন আবেদন করেছে। তাহলে আমার সুবিধা হতো যে আমি ওই প্রতিষ্ঠানে, যেহেতু আমার মার্কস কম, আমি ওখানে আবেদন করব না। রাইট, সেটাও কিন্তু করিনি। না করে হচ্ছে তারা আমাদের কাছ থেকে এভাবে টাকাগুলো হাতিয়ে নিচ্ছে। আপনি দেখুন, গত 2.5 বছরে এনটিআরসিএ এই পরীক্ষা ফি বাবদ, শুধু ফি বাবদ আমাদের কাছ থেকে 203 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে ওরা একজনকেও নিয়োগ দিতে পারেনি এখনো। মানে 203 কোটি টাকা নিল শুধুমাত্র আবেদন ফি, শুধুমাত্র হ্যাঁ, একজনকেও এখনো হচ্ছে তারা চাকরি দিতে পারেনি। এইটা হচ্ছে আমি একটু দেখাতে পারি আপনাকে। এটা হচ্ছে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন কয়েকজন। আমি দেখতে জিএম ইয়াসিন, সুমন দাস, আরেকজনের অবশ্য নাম দেখা যাচ্ছে না, 1 2 3। আচ্ছা, যিনি 1 2 3 আইডি দিয়ে ঢুকেছেন তার চেহারাটা দেখা যাচ্ছে না একেবারেই। আপনি বোধহয় আলোর বিপরীতে আছেন। আপনি একটু যদি একটু আলোর, হ্যাঁ, আচ্ছা, আপনি সবাই শাহবাগেই আছেন বোধহয়। এবং আমরা মুস্তাফা কামালকে দেখতে পাচ্ছি। আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, আপনার যিনি বললেন শুনতে পাচ্ছেন, তাকে অবশ্য আমি দেখতে পাচ্ছি না, একেবারেই অন্ধকার। আমরা এখানে স্টুডিওতে 2 জন অতিথি আছেন, আপনাদের সহকর্মী তারা। আমরা কথা বলছিলাম যে এই যে মানে কি বলে, বছরের পর বছর ধরে আমাদের স্কুলগুলো শিক্ষক শূন্যতায় ভুগছে, আবার নিবন্ধিত হয়েও আপনারা চাকরি পাচ্ছেন না। এবং যে আলোচনাটি আমরা করছিলাম যে একজন মানুষ প্রত্যেকবার আবেদন করতে গিয়ে তার আবেদন ফি জমা দিতে হচ্ছে। এবং জনাব রণ বলছিলেন যে গত কয় বছরে বললেন টাকাটা নিল? 2.5 বছরে 203 কোটি টাকা। তারা একটি সংবাদপত্রের রিপোর্ট থেকে উনি উদ্ধৃত করলেন যে 203 কোটি টাকা এনটিআরসিএ নিয়ে গেল, কিন্তু একজন লোকের চাকরি হলো না। তাহলে এই যে অবস্থাটা, এবং আমি জানি না যিনি আমার কথা শুনছেন, একজন ভদ্রমহিলা, আপনার কথা বলে আমরা শুনছিলাম প্রথম দিকেই 1200 আবেদন করেছিলেন বোধহয়। আপনি কি 1 2 3 আইডি দিয়ে যিনি ঢুকেছেন? আচ্ছা, একসঙ্গে সবাই 19টি আবেদন করি। এই যাবৎকাল 3টা কোন বিজ্ঞপ্তিতে আমি মোট 1277টি আবেদন করি। এতে মোট আমার প্রায় ওই 2 লক্ষ টাকার কাছাকাছি আমার খরচ হয়ে যায়। এরপরে আমি চাইলে আবেদন করতে পারবো না। আমি এই টাকাটা অ্যারেঞ্জ করি, আমি আমার বাবার সম্পত্তির যে অংশ পাই ভাইদের কাছে, সেই টাকাটা, সেই সম্পদটুকু আমি ভাইদেরকে দিয়ে আমি এই টাকাটা অ্যারেঞ্জ করি। এই জায়গাতে আমার চাকরি হবে বিদায়। কিন্তু সেখানে আমাকে নিয়োগ দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে ইন্ডেক্সদারিতে। এইভাবে ঘুরে ঘুরে ইন্ডেক্সদারিরাই চাকরি পাচ্ছে, আমরা পাচ্ছি না। এতে করে আমাদের একটা ফাঁক তৈরি করা হচ্ছে, আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, চাকরির নামে আসলে চাকরি হচ্ছে না। তো এটার একটা সুরাহার দরকার। আমরা এই জন্য আজকে 9ম দিনের মতো অনশনে আছি। এখনো আমরা শাহবাগে আছি। জানি না আল্লাহ আমাদের জন্য কি রেখেছেন, এইটার সমাধান। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটার একটা সমাধান চাচ্ছি, এই জন্য আমরা এখানে বসে আছি। আপনার কি নাম এবং আপনি আপা আপনার নামটা একটু যদি বলেন, আপনার কি নাম এবং আপনি কোন জেলার? আমি নরসিংদী জেলা, শাহনাজ পারভিন জনি। আচ্ছা, জনি আপা। আচ্ছা, এই যে আপনি আপনার নিজের অভিজ্ঞতাটা বললেন যে শুধুমাত্র আবেদন করতে গিয়ে 2 লাখ টাকার বেশি আপনার সরকারি কোষাগারে দিতে হয়েছে, কিন্তু আপনি এখনো নিশ্চিত না। এবং আপনি কি এই সময়ের মধ্যে অন্য কোনো চাকরির কেন চেষ্টা করলেন না? এটার আশায় কেন বসে থাকলেন? না না, এটা আমার শিক্ষকতা পেশাটা আমার কাছে মনে হয়েছে মহান পেশা। এটা আমি নারী হিসেবে এই জায়গাতে আমি সিকিউর ফিল করি যে এই চাকরিটা আমার হওয়ার দরকার। তাছাড়া আমার বাবা ছিলেন একজন ভাইস প্রিন্সিপাল মাদ্রাসায়, আমার ফাজিল মাদ্রাসায়, আর আমার মা হচ্ছে একটাদায়ী প্রধান শিক্ষিকা। সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এই শিক্ষা ক্ষেত্রে আমার আসা উচিত। আমি এর আগে প্রাইভেট জব করেছি, আমি ওখানে সিকিউর ফিল করিনি। আমার কাছে জব সিকিউরিটিটা খুব দরকার। এই জন্য আমি চেয়েছি যে শিক্ষকতা পেশাটাই আমার জন্য কমফোর্ট ফিল করি আমি। এই জন্য আমি এখানে আসছি। এটাতে আমি এভাবে ধরেছি যে শেষ পর্যন্ত আমাকে এই চাকরিটাই করতে হবে। জিএম ইয়াসিন, সুমন দাস, আপনারা আপনাদের অভিজ্ঞতা একটু যদি শেয়ার করেন যে এই আবেদন, মানে শিক্ষক নিয়োগ পেতে গিয়ে আপনারা কি কি ভোগান্তিতে পড়েছেন, যে কোনো একজন যদি শুরু করেন। জিএম ইয়াসিন, আপনি বলবেন? একটু আনমিউট করে নেন। জিএম ইয়াসিন, আনমিউট করে নেন আপনি। আমরা আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। সম্মানিত নেক্সাস টিভির সঞ্চালক ভাই এবং উপস্থিত আমার কেন্দ্রীয় সভাপতি
সহ রণ ভাই যারা উপস্থিত হয়েছেন আজকের এই নেক্সাস টেলিভিশনের টক শোতে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথম ব্যাচে পাশ করেছি। আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসাবে নিবন্ধিত হয়েছিলাম। আমি 60% মার্কস পেয়েছি। অত্যন্ত দুঃখজনক, আমি অন্তত 10টা কলেজে আমি রিটেন পরীক্ষায় ভালো করেছি, কিন্তু আমি শুধু পারি নাই কমিটির সভাপতি এবং অন্যান্যদেরকে দর কষাকষির আওতায় আনতে। এটা একটা আমার একটা চরম ব্যর্থতা, যার জন্য আমি মূলত চাকরি পাইনি। আর তাছাড়া কষাকষি মানে কি ঘুষ চেয়েছিল এরকম বিষয়টা? মানে এটা সরাসরি বলে নাই, তবে আমি আসলে মানে যতটুকু বুঝছি যে আমাকে 3 লক্ষ বা 5 লক্ষ টাকা দিতে হবে এমন একটা বিষয় ছিল, যা আমি আসলে টাকা দিয়ে চাকরি করব না এমন একটা আমার সিদ্ধান্ত ছিল, যার জন্য আমি ওখান থেকে পিছপা হয়ে চলে এসেছি। আর দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে যখন 2005 সালের পরে এই এনটিআরসি তৈরি হলো, আমরা আশান্বিত হয়েছিলাম যে আমাদের মেধার একটু মূল্যায়ন হবে। রাষ্ট্রবিজ্ঞানের মতো সাবজেক্টে 60% মার্কস পাওয়া নিঃসন্দেহে কঠিন বলে আমার কাছে মনে হয়, এবং অনেকেও তাই বলে থাকে। তাছাড়া আরেকটা বিষয় মনে রাখবেন, আমি নিজে এমফিল কমপ্লিট করেছি, পিএইচডি একটা বিষয়ের উপর কাজ করছি। এটা আসলে থিসিসের বিষয়, ব্যাপারটা পরে বলা যাবে। তো আমি এমফিল করেছি, পিএইচডি করছি। এর মূল কারণ হচ্ছে আমি শিক্ষকতা পেশাকে মহান পেশা মনে করি, এবং যদি সরকারের অনুকম্প হয়, বিশেষ করে শিক্ষামন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং এনটিআরসি এর চেয়ারম্যান মহোদয় সহ এই নিয়োগ কর্তৃপক্ষের যদি আশু সুদৃষ্টি হয়, তাহলে আমার মনে হয় আমি মহান পেশা আমি আসতে পারবো। এবং আমার অনেক ইচ্ছা যে আমি প্রফেসর ডক্টর জি এম ইয়াসিন হিসেবে বাংলাদেশের স্বীকৃতি পাবো, এবং আমি মনে করি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতে পারি। কিন্তু এনটিআরসি এর এই চরম অব্যবস্থাপনার কারণে আসলে আমরা মানে আমি ব্যক্তিগতভাবে হতাশার মধ্যে রয়েছে যে আসলে আদৌ কখনো কোন প্রতিষ্ঠানে আমার চাকরি হবে কিনা। আর এই হতাশাগ্রস্ত অবস্থা থেকে পরিত্রাণের জন্যই মূলত আমি যারা এই নিয়োগ কর্তৃপক্ষ আছেন সকলেরই সহযোগিতা চাই, এবং আমি মহান পেশায় আসতে চাই। আমি সহ আমরা আসবো আপনার কাছে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, অনলাইনে আরো যারা যুক্ত আছেন আমরা সবার কাছে আসবো, স্টুডিওতে যারা আছেন আসবো। একটা ছোট্ট বিরতির সময় হলে প্রিয় দর্শক, আজকে আমরা নিবন্ধিত শিক্ষকদের যে চাকরি হচ্ছে না, কেন হচ্ছে না সে উত্তর খুঁজবার চেষ্টা করছি, এবং এ থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াটি কি সেটিও জানবার চেষ্টা করবো। সঙ্গে থাকবেন। আমি সেলিনা হোসেন, কথা সাহিত্যিক। প্রথম শব্দটা খুব অনুভূতিপ্রবণ সব মানুষের কাছে। আমন্ত্রণ জানাচ্ছি তুমি প্রথম অনুষ্ঠানে। বাংলা একাডেমি আমার কাছে একটা শিক্ষা প্রতিষ্ঠান মনে হয়েছিল। 34 বছর বাংলা একাডেমিতে চাকরি করেছি। তুরঙ্গভূমি নামটা ছোটবেলায় আমার দাদু আমার নাম রাখতে চেয়েছিলেন, কোনো কারণে সেটা আমার নাম হয়নি। তখন আমার যে একটা আফসোস ছিল যেটা আমার নাম হলো না, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি জীবনে যে কাজগুলো করব সেগুলো এই নামে সবসময় পরিচিত হবে। ভাগ্যক্রমে সাইকিয়াট্রি করতে ঢুকেছি, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। পরবর্তীকালে এই লাইনের মাধ্যমে আমি অনেক কিছু জেনেছি, শুনেছি। মডেলিং করে আমি পুরা পৃথিবীকে চিনেছি। আমি ভালোবাসা পেয়েছি দেশের সাধারণ মানুষের, তাদের জন্যই আমি বিবি রাসেল। চারুকলায় পড়ার জন্য যখন ফ্যামিলি থেকে একটু তো আপত্তি উঠেছিলই, আমি সেই সব সৌভাগ্যবানদের মধ্যে একজন যাদেরকে শিল্পাচার্য জয়নুল আবেদিন এসে আশীর্বাদ জানিয়েছিলেন। প্রফেশনালিজম দরকার। আমি আজকে ওয়েস্টের থেকে শিখছি তা না, আমার নিজের দেশ থেকেও অনেক কিছু শিখছি। তুমি প্রথম দেখবেন মঙ্গলবার রাত 9টায়। নারী প্রেরণাময় অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের একটি সাপ্তাহিক আয়োজন। কোরআন হাদিসের আলোকে আমরা কিভাবে দেশপ্রেমের ব্যাপারে উদ্বুদ্ধ হই, যে ইসলামে দেশপ্রেমটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে।
একটা ঘরে প্রথম যখন কন্যা সন্তানটা আসে সেই ঘরটাকে বরকতময় ঘর বলা হয়। ইসলাম মানবাধিকার বলতে কি বোঝায়? মুসলিম নন মুসলিম যেই হোক সবাই তার ধর্ম নিজের মতো করে পালন করতে পারবে। বিভিন্ন দেশে এখন আসলে হিজাব এবং পর্দা নিয়ে নানা সমস্যা শুরু হয়ে গেছে। একটা সিস্টেম থাকে, ওই সিস্টেমে আমরা আমাদের বডিটাকে কভার করব। আসলে পর্দাটাকে কিভাবে মেনটেন করতে হবে সেখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। চাকরিতে আসলে কি ধরনের নিয়ম মেনে চলা উচিত? একটা মেয়ে কিন্তু শরীয়ত মাফিক এই সাইড ব্যালেন্স করে ওই সাইডে যে কাজ করতে পারে। ইসলামে নারীর উপরে অর্থনৈতিক দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া আসলে হয়নি। কোনো মেয়ে যদি স্বেচ্ছায় কোনো কাজ করতে চায়, কোনো পেশা নিতে চায়, নো ওয়ান ক্যান ফোর্স হার। কি ধরনের পেশাকে আসলে মেয়েরা নিতে পারে? অর্থনৈতিক যে পেশাগুলো সেগুলোর সাথেও মেয়েরা যেতে পারবে, কোনো সমস্যা নাই, যদি সে তার অন্য সব ক্রাইটেরিয়াগুলো ঠিক রাখে, যেটা আমাদের ধর্মে বারবারই বলা হয়েছে। নারী প্রেরণাময়ী, শুক্রবার বেলা 12টায়। নিবেদক গ্লোবাল ইসলামী ব্যাংক। হ্যালো, ওয়েলকাম টু স্টার মম, প্লিজ কাম। আমি লিপি খন্দকার, ফ্যাশন ডিজাইনার অ্যান্ড এন্টারপ্রেনার। আমি নারী, আমি মা। আমার দায়িত্বটা সবচেয়ে বেশি আসলে সংসার এবং সন্তানের প্রতি। যেমন করে প্রতিটা মায়েরই মা হয়ে ওঠা আসলে খুব কষ্টের এই জার্নিটা। আমি মা হওয়ার আগে চিন্তা করেছিলাম আমার একটা ছেলে হোক, কেন যেন ছেলের প্রতি একটা আকর্ষণ ছিল। আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি আমি আমার নিজেকে। মা হওয়া মানেই কিন্তু জীবন শেষ হওয়া নয়, মা হওয়া মানে জীবনের নতুন একটা দিক উন্মোচন হওয়া। আমি ভীষণ বলতে পছন্দ করি, কিন্তু আমার সন্তানরা ঠিক আমার বিপরীত। তারপরও আমি সারাক্ষণ ওদের সাথে এটা সেটা নিয়ে কথা বলি, খুনসুটি করি। আমার জীবনটাকে আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি: আমার সংসার, আমার কর্মক্ষেত্র এবং আমার সঙ্গীতের জীবন। আমরা মায়েরা আমাদের সন্তানদেরকে নিয়ে এবং সংসার নিয়ে অনেক বেশি চিন্তিত হই। আপনারা কখনো চিন্তিত হবেন না। আমরা যেটাকে কোয়ালিটি টাইম বলি, সেই কোয়ালিটি টাইমটা দেবেন। বিশ্বের যত মা আছে সবাই স্টার মম, এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। স্টার মম দেখবেন বুধবার রাত 9টায়। আমি সেলিনা হোসেন, কথা সাহিত্যিক। প্রথম শব্দটা খুব অনুভূতিপ্রবণ সব মানুষের কাছে। আমন্ত্রণ জানাচ্ছি তুমি প্রথম অনুষ্ঠানে। বাংলা একাডেমি আমার কাছে একটা শিক্ষা প্রতিষ্ঠান মনে হয়েছিল। 34 বছর বাংলা একাডেমিতে চাকরি করেছি। তুরঙ্গমী নামটা ছোটবেলায় আমার দাদু আমার নাম রাখতে চেয়েছিলেন, কোনো কারণে সেটা আমার নাম হয়নি। তখন আমার যে একটা আফসোস ছিল যেটা আমার নাম হলো না, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি জীবনে যে কাজগুলো করব সেগুলো এই নামে সবসময় পরিচিত হবে। ভাগ্যক্রমে সাইকিয়াট্রি করতে ঢুকেছি, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। পরবর্তীকালে এই লাইনের মাধ্যমে আমি অনেক কিছু জেনেছি, শুনেছি। মডেলিং করে আমি পুরা পৃথিবীকে চিনেছি। আমি ভালোবাসা পেয়েছি দেশের সাধারণ মানুষের, তাদের জন্যই আমি বিবি রাসেল। চারুকলায় পড়ার জন্য যখন ফ্যামিলি দর্শক, বিরতির পরে আবার স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা নিবন্ধিত শিক্ষকদের যারা চাকরি প্রত্যাশী তাদের সঙ্গে কথা বলছি। অনলাইনে অনেকেই যুক্ত আছেন, যারা আপনারা জানেন ঢাকা শহরের শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে একটি আন্দোলন হচ্ছে। প্রায় 10 দিন ধরে এই আন্দোলনটি তারা চালিয়ে যাচ্ছেন নিয়োগ পাবার দাবিতে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আমির হোসেন এবং রাইহান কবির রণ। বিরতির আগে আমরা আপনাদের কয়েকজন সহযোগ যোদ্ধার কথা শুনছিলাম। একটা বিষয় বলুন তো, এই যে আপনার শূন্য পদের বিপরীতে তো আবেদন করেই নিবন্ধিত হলেন, তাই না? তো সেই শূন্য পদটা মানে এটার ব্যাখ্যাটা কি, মানে আপনারা জানলেন কি করে? জি, আসলে এনটিআরসি 2005 সালে গঠিত হয়। তখন তাদের 2006 সালে যে গ্যাজেট পাস হয়, সেই গ্যাজেটে বলা ছিল যে
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে প্রবেশের জন্য অবশ্যই এনটিআরসি এর নিবন্ধন এবং প্রত্যয়ন থাকতে হবে। এবং এরই বিপরীতে প্রতি বছর অক্টোবর মাসে ওই থানা বা উপজেলায় শূন্যপদের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শূন্যপদের তালিকাগুলো তারা সংগ্রহ করবে। এই অক্টোবর মাসে এই শূন্যপদের তালিকাগুলো সংগ্রহ করে নভেম্বরে জেলা শিক্ষা অফিসারের কাছে এটা প্রেরণ করবে এবং জেলা শিক্ষা অফিসার এটার সঠিকতা যাচাই করে আপনার এনটিআরসির নিকট প্রেরণ করবে এবং এনটিআরসি ওই তথ্যের বিপরীতে আপনার সারা বাংলাদেশ থেকে পরীক্ষা নিয়ে তাদেরকে উত্তীর্ণ করবে এবং ওখানে বলা ছিল অতিরিক্ত 20%, অর্থাৎ শূন্য পদের চেয়ে অতিরিক্ত 20% টিকাতে পারবে, কারণ এর মধ্যে কিছু মানুষ অনেকে তো অন্য চাকরিতে চলে যাবে, ব্যবসা করবে, কেউ হয়তো বিদেশে যাবে, মারা যেতে পারে। তো এই যে আমাদের 120% টিকানো হয়েছে, সেখানে 100% কিন্তু পিওর। সেই 100% এর পদগুলো, এখানে আরেকটা কথা আছে যে ওই সময় যদি ওই উপজেলায় বা থানায় আপনার শূন্যপদ না থাকতো, ভালো পরীক্ষা দিয়েও কিন্তু টিকতে পারতো না। তো এখানে আপনার যে পরীক্ষা যারা দিত তাদের মার্ক ছিল 40-এ পাস, অর্থাৎ 40-এ পাস, 60 বা 70 এরকম কিছু মার্ক পেলেই পরীক্ষা ছেড়ে দিয়ে চিন্তা করতে যে আমার তো পাস হয়ে গেছে, এখানে বেশি মার্কের তো কোনো দরকার নাই। এখন সেই ওই মার্কদারি অর্থাৎ যে 60 বা 50 বা 40 পেয়েছে তাদেরকে একটা মেধা তালিকার নামে একটা সবাইকে একত্রিত করে, অর্থাৎ প্রেক্ষাপট বিবেচনা না করে সবাইকে এক জায়গায় এনে এবং তাদেরকে ওই লেভেল থেকে এই লেভেলে, অর্থাৎ ওই সময় টপ লেভেল মার্ক যারা ছিল তাদেরকে এখনকার টপ লেভেলের সাথে তুলনা করলে, কম্পেয়ার করে তাদেরকে তলানিতে রাখা হচ্ছে, ফলে তারা বারবার নিয়োগ বঞ্চিত হয়ে যাচ্ছে। এবং ওই সময় আপনি দেখেন A+ পেত আসলে খুব সীমিত সংখ্যক, এখন কিন্তু কয়েক লাখ A+ পায়। ওই সময় প্রেক্ষাপট যেমন 1 থেকে 5 এর পরীক্ষা একটু ভিন্ন ছিল। এই শূন্য পদের যে বিষয়টা আপনি বলছেন, শূন্য পদ হচ্ছে এটা তো আসলে চাকরির পরীক্ষা, শূন্য পদ না থাকলে তো আসলে কোনো হচ্ছে পরীক্ষা হতে পারে না। এনটিআরসি হচ্ছে প্রতিটা হচ্ছে পরীক্ষার আগেই হচ্ছে শূন্য পদগুলো ঘোষণা দেয় যে এতগুলো পদের বিপরীতে আমরা পরীক্ষা নিচ্ছি, আবেদন চাচ্ছি। একটা কথা বলেন তো, আমরা সম্প্রতি পত্রিকায় দেখেছি একটি সংবাদ এরকম যে এই যাদেরকে নিবন্ধন দিয়েছে, যারা সনদ দিয়েছে, তাদের মধ্যে অনেকে জাল সনদ ছিল এবং অনেকে 1000-এর মতো শিক্ষকের সম্ভবত এই যে বেতন ভাতা তারা পেয়েছে সেটি ফেরত দিতে বলা হয়েছে। আচ্ছা, মানে এনটিআরসি জাল সনদ কি করে দিল? বিষয়টা আমি বলি, একটু খোলাসা করি। জাফর ইকবাল স্যার যে কলামটা লিখেছেন, বিভিন্ন পত্রিকায় আজকে এসেছে, সেখানে তিনি মানে বলেছেন, সেই পত্রিকার উদ্ধৃতি দিয়েই বলছি, তিনি লিখেছেন যে হচ্ছে মানে এনটিআরসি নিজেই স্বীকার করেছে দেশে 60,000-এর মতো হচ্ছে জাল সনদ আছে। আমরা এটা দেখেছি, মানে যারা নিবন্ধিত শিক্ষক তার মধ্যে 60,000 সনদ হচ্ছে জাল। তাহলে এরা যারা জাল সনদ নিয়েছে তারা তো জাল সনদটা নিয়ে হচ্ছে ফেলে রাখে নাই, অবশ্যই কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তারা হচ্ছে চাকরি করছে জাল সনদ দিয়ে। আচ্ছা, তারপরে দেখুন একটা লোমহর্ষক একটা বিষয়, সেটা হচ্ছে প্রথম আলোর একটা হচ্ছে নিউজ। এই নিউজে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 1156 জন শিক্ষকের বেতন ফেরত দিতে হবে। এটা হচ্ছে প্রমাণিত হয়ে গেছে যে 1156 জন এরা জাল সনদে দীর্ঘদিন চাকরি করছিল এবং হচ্ছে এটা প্রমাণিত হওয়ার পরে মানে এদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এরা যত বেতন ভাতা পেয়েছে এটা দিতে হবে। তাহলে এবার আসি যে আচ্ছা, তাহলে এরা হচ্ছে কিভাবে এই জাল সনদ দিয়ে চাকরি পেল? একটা জাল সনদ চাকরি পাওয়ার আগের প্রশ্ন, জাল সনদ পেল কি করে? হ্যাঁ, জাল সনদ পেল কি করে? আচ্ছা, জাল সনদ যেভাবেই পাক, এই সনদটা কিন্তু ভেরিফাই করার দায়িত্ব হচ্ছে এনটিআরসি। অবশ্যই এনটিআরসি এটা ভেরিফাই করে এই সনদগুলোকে হচ্ছে ভেরিফাই করে দিয়েছে যে সনদ ঠিক আছে, তারপরে কিন্তু তাদের বেতন হয়েছে। তাহলে দেখুন যে আসলে এই জাল সনদগুলো কারা দিয়েছে। কিন্তু ধরনের চাকরি হলো, কিন্তু বেতন দেওয়ার আগে তো নিশ্চয়ই সার্টিফিকেট ভেরিফাই করেছে। সার্টিফিকেট তো ভেরিফাই করা হয় এবং হচ্ছে এই সনদে ভেরিফাই করা হয়েছে। তাহলে এটা ভেরিফাই অবশ্যই যারা সনদ দেয় তারা তো ভেরিফাই করে। তাহলে এরাই হচ্ছে ভেরিফাই করে দিয়ে বড় ধরনের শুভঙ্করের ফাঁকি আছে। শুভঙ্করের ফাঁকি আমি বলবো না, যে আমি বলবো যে এই প্রতিষ্ঠানটা একটা জালিয়াত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। যে এরা হচ্ছে, আমরা আজকে অনেক চেষ্টা করেছিলাম এই প্রতিষ্ঠানে একজনকে রাখতে, কিন্তু আমরা চেষ্টা করে পারিনি। ওনাদেরকে অনুরোধ করেছিলাম, কাউকে এমন অনুরোধ করেছিলাম যে অনলাইনে যুক্ত হওয়ার জন্য, ওনারা আসলে এই বিষয়ে কথা বলতে চান নাই। আমি মনে করি যে আসলে ওদের কথা বলার মতো নৈতিক কোনো ভিত্তি যদি থাকতো তাহলে অবশ্যই আমাদের সাথে তারা যুক্ত হতেন। আচ্ছা, এই যে আন্দোলন হচ্ছে 9-10 দিন ধরে, ওনাদের কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে বা আপনারা কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন? আমরা হচ্ছে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু হচ্ছে আমাদের সাথে এই পর্যন্ত জাফর ইকবাল স্যার ছাড়া। না, জাফর ইকবাল স্যার তো সরকারের মানুষ লোক না, সরকারি প্রতিষ্ঠানের লোক না, তিনি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ মানুষ, তিনি সংহতি জানিয়েছেন আপনাদের সঙ্গে। সরকার বা শিক্ষা মন্ত্রণালয় অথবা এনটিআরসি এর পক্ষ থেকে এখন পর্যন্ত
কেউ আমাদের সাথে যোগাযোগ করে নাই, অথবা হচ্ছে এই বিষয়ে কোথাও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে কোনো আমরা দেখিনি। আমরা আচ্ছা, অনলাইনে যারা যুক্ত আছেন আপনারা, আমরা বিরতির আগে দুজনের কথা শুনছিলাম, আপনারা একটু এই যে আন্দোলনটি হচ্ছে এর কি পরিণতি হতে পারে বলে আপনারা মনে করেন? আপনারা যে কেউ বলতে পারেন, একটু আনমিউট করে নেবেন যিনি বলবেন। সম্মানিত সঞ্চালক, ধন্যবাদ আপনাকে। ইয়াসিন ভাই তো বিরতির আগে বলেছেন, আমরা অন্য একজনের কথা শুনি। ইয়াসিন ভাই এবং জনি আবার কথা আমরা শুনেছি। আমি ফারহানা আজাদ দেখতে পাচ্ছি, ওমর ফারুক, মুস্তাফা কামাল, আব্দুল মুতালিব। একটু ক্যামেরা অন করে নেন। কি আমরা সাউন্ড পাচ্ছি? কে কথা বলছেন? আচ্ছা, যিনি কথা বলতে চান তার নামটি বলে একটু কথা বললে ভালো হয়। হাবিবুর রহমান, আনমিউট করে নেবেন আপনি। হাবিবুর রহমান, আপনার মিউট করা আছে। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন। আমি নবম নিবন্ধনধারী। জি। আমার বিষয় কৃষি শিক্ষা। আমার বিষয় অনেক পোস্ট ফাঁকা আছে, অথচ আমার চাকরি না। আমি আবেদন করছি প্রায় 460টি, অথচ আমার পোস্ট ফাঁকা রেখে আমার বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছে, কিন্তু আমার চাকরি হয় না। আমি বলছি এগুলো নাকি কোটা পদ। তা আমি এর সুরে একটা সমাধান চাই। আমি চাই, বা আমাদের প্যানেল প্রত্যাশী যারা আছে সবাই, এটা শুধু আমি একা ভুক্তভোগী না, যারা নিবন্ধন ধরে আছে তারা প্রত্যেকে ভুক্তভোগী। আমাদের একটা দাবি, প্যানেল ভিত্তিক সংস্থা নীতিমালা অনুসারে আমাদের নিয়োগ দিতে হবে, এবং আমাদের যে নিয়োগটা হবে এটা হচ্ছে কি আপনার ইন্ডেক্সধারী যারা আছে তাদের আমাদের নিয়োগে বহির্ভূত করতে হবে, এবং আমাদের নিয়োগটা কোটাবিহীন করতে হবে। তাহলে আমাদের প্রত্যেকেই নিয়োগ পাওয়ার যোগ্য, এবং আমরা প্রত্যেকেই নিয়োগ পাবো আশা করি যারা নিবন্ধনধারী আছি। আর এই দাবিটা আমরা এই দাবিটা আমার না মানা পর্যন্ত আমরা কখনো মাঠ ছাড়বো না, এবং দরকার হলে আমরা এখান থেকে মৃত্যুবরণ করতে রাজি। আমরা মৃত্যুবরণ করে আমরা এখান থেকে ছাড়বো, নয় আমাদের দাবি মানতে হবে, নয় আমাদের লাশ নিয়ে আমাদের বাড়িতে আমরা সেরকম পরিণতি নিশ্চয়ই আমরা চাই না। আমরা সেরকম পরিণতি নিশ্চয়ই চাই না। আচ্ছা মুস্তাফা, মাঠ ছাড়বো না আমরা। জি, আপনার কথা পরিষ্কার। মানতে হবে, না হলে আমাদের লাশ থাকবে শাহবাগ মোড়ে। এই সমস্ত দায়ভার যারা কর্তৃপক্ষ আছে, এনটিআরসি, শিক্ষামন্ত্রী বা রাষ্ট্রে যারা পরিচালনা পরিষদ আছে, তারা এই সমস্ত দায়ভার করবে। মুস্তাফা কামাল, আপনি কিছু বলতে চাচ্ছেন বোধহয়? মুস্তাফা কামাল, আপনি আনমিউট করে নেবেন। আর আনমিউট করে নেবেন আপনি, আপনার মিউট করা আছে। হ্যাঁ মুস্তাফা কামাল, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, সরকার কিন্তু বলছে যে নতুন একটি সিস্টেম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কথা শুনতে পাচ্ছি আপনার? হ্যাঁ জি, আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি মুস্তাফা কামাল, আপনি বলতে পারেন। হ্যাঁ জি, আমার একটাই কথা আপনাদের মাধ্যমে আমি প্রধানমন্ত্রীর কাছে এটাই বলতে চাই, আমাদের তো সনদ দিয়েছেন এটা চাকরির জন্য, আমাদের তো এটা প্রফেশনাল সনদ না, এটা চাকরির সনদ। যদি চাকরির সনদ হয়ে থাকে তা আমরা কেন এখনো আজও পথে পথে ঘুরতেছি? একটা স্বাধীন দেশে আমরা কেন রাস্তায় নামতে হবে? প্রধানমন্ত্রী যে কখনো চান না যে আমরা শিক্ষকরা রাস্তায় নামি, আমরা এখনো রাস্তায় আছি। আর যতদিন পর্যন্ত আমরা চাকরি না পাবো ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, আমরা বডি হয়ে বাড়িতে যাব। আমার কথা হচ্ছে, এই সনদে যদি আমাদের কাজে না আসে তাহলে আমাদের এই সনদে আমাদের কি কাজ, কি দরকার? প্রধানমন্ত্রী, আপনি আমাদের এই সনদ ফিরিয়ে নিন, না হয় আমাদের চাকরি দিন। এটাই আমার অজুহাত, এটাই আমাদের কথা। আপনার কথা পরিষ্কার মুস্তাফা কামাল। আব্দুল মোতালেব, আপনি কিছু যুক্ত করতে চান? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা। আমি আব্দুল মোতালেব, 6ষ্ঠ নিবন্ধন, রসায়ন বিভাগ। আমি নিবন্ধিত প্যানেল প্রত্যাশীর রাজশাহী বিভাগের সভাপতি। তো আমাদেরকে শূন্য পদের বিপরীতে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমাদেরকে টিকানো হয়েছিল। প্রত্যেকবার পরীক্ষায় 5 থেকে 15,000, 14,000, 13,000 এরকম করে প্রতি বছর টিকানো হয়েছিল। অবশ্য আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে টিকানো হয়েছিল শূন্য পদের বিপরীতে। সেখানে আমাদের প্রতি বছর নিয়োগ না দিয়ে তারা বারবার পরীক্ষা নিয়ে আরো সনদের সংখ্যা বৃদ্ধি করে তারা জাল সনদে চাকরি করে আমাদের পোস্টগুলো ব্লক করে তারা একাধিক বারবার সুপারিশ প্রাপ্তদেরকে প্রতিবার আবার
সুপারিশ করে আমাদেরকে বারবার বঞ্চিত করছে, আমাদেরকে প্রতারিত করছে। আমাদের দাবি, আমাদের কথা নীতিমালায় এক আবেদনে আমাদেরকে নিয়োগ দেওয়া হোক। আমাদের এটা যৌক্তিক দাবি। আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে আমরা টিকে সনদ অর্জন করেছি এবং আমাদেরকে সেখানে সার্টিফিকেটে লেখা আছে হি ইজ এলিজিবল টু অ্যাপয়েন্টমেন্ট। স্কুল কলেজে আমরা সেখানে যোগ্য। তো সেখানে আমাদের সেই প্রতি বছর যে শূন্যপদগুলো ছিল সেগুলো আমাদের সেই আচ্ছা, আব্দুল মোতালেবের, আচ্ছা লাবণী আক্তার, লাবণ্য আপনি মিউট করেন, আপনার ওখান থেকে একটা সাউন্ড আসছে। আমাদেরকে নিয়োগ দিতে হবে, যেহেতু বলছে যে আমাদের কাছে 1 লক্ষ আছে, কিন্তু আমাদের কিন্তু চাকরি প্রত্যাশী এত নেই। শুধু সদিচ্ছা আর সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমাদেরকে এক আবেদনে নিয়োগ দেওয়া সম্ভব। জি, আপনার কথা পরিষ্কার আব্দুল মোতালেব, আপনার কথা পরিষ্কার। আমরা আসবো অনলাইনে যারা আছেন সবার কাছে আবার আসবো। আমি আরেকটা বিরতি থেকে ফিরে এসে যেটি দুজনের কাছে প্রশ্নটা রেখে যাই, যে এখন একটি কমিশন করবার কথা আমরা শুনছি, যে এনটিআরসি এর কে কমিশন করা হবে পিএসসির আদলে, সেখানে পরীক্ষা নিয়ে নতুন করে হয়তো প্রক্রিয়াটি শুরু হবে। তাহলে নতুন করে প্রক্রিয়া শুরু হলে যাদেরকে আপনারা নির্বাচিত হলেন এনাদেরকে নতুন করে পরীক্ষা দিতে হবে কিনা, এদের ভবিষ্যৎ কি হবে, এই প্রশ্নটা কিন্তু আছে। তো প্রশ্নটা রেখে যাচ্ছি দর্শক, আরেকটি বিরতি সময় হলে ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। আমি সেলিনা হোসেন, কথা সাহিত্যিক। প্রথম শব্দটা খুব অনুভূতিপ্রবণ সব মানুষের কাছে। আমন্ত্রণ জানাচ্ছি তুমি প্রথম অনুষ্ঠানে। বাংলা একাডেমি আমার কাছে একটা শিক্ষা প্রতিষ্ঠান মনে হয়েছিল। 34 বছর বাংলা একাডেমিতে চাকরি করেছি। তুরঙ্গভূমি নামটা ছোটবেলায় আমার দাদু আমার নাম রাখতে চেয়েছিলেন, কোনো কারণে সেটা আমার নাম হয়নি। তখন আমার যে একটা আফসোস ছিল যেটা আমার নাম হলো না, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি জীবনে যে কাজগুলো করব সেগুলো এই নামে সবসময় পরিচিত হবে। ভাগ্যক্রমে সাইকেট্রি করতে ঢুকেছি, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। পরবর্তীকালে এই লাইনের মাধ্যমে আমি অনেক কিছু জেনেছি, শুনেছি। মডেলিং করে আমি পুরা পৃথিবীকে চিনেছি। আমি ভালোবাসা পেয়েছি দেশের সাধারণ মানুষের, তাদের জন্যই আমি বিবি রাসেল। চারুকলায় পড়ার জন্য যখন ফ্যামিলি থেকে একটু তো আপত্তি উঠেছিলই, আমি সেই সব সৌভাগ্যবানদের মধ্যে একজন যাদেরকে শিল্পাচার্য জয়নুল আবেদিন এসে আশীর্বাদ জানিয়েছিলেন। প্রফেশনালিজম দরকার। আমি আজকে ওয়েস্টের থেকে শিখছি তা না, আমার নিজের দেশ থেকেও অনেক কিছু শিখছি। তুমি প্রথম দেখবেন মঙ্গলবার রাত 9টায়। নারী প্রেরণাময় অনুষ্ঠানটি নেক্সাস টেলিভিশনের একটি সাপ্তাহিক আয়োজন। কোরআন হাদিসের আলোকে আমরা কিভাবে দেশপ্রেমের ব্যাপারে উদ্বুদ্ধ হই, যে ইসলামে দেশপ্রেমটাকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। একটা ঘরে প্রথম যখন কন্যা সন্তানটা আসে সেই ঘরটাকে বরকতময় ঘর বলা হয়। ইসলাম মানবাধিকার বলতে কি বোঝায়? মুসলিম নন মুসলিম যেই হোক সবাই তার ধর্ম নিজের মতো করে পালন করতে পারবে। বিভিন্ন দেশে এখন আসলে হিজাব এবং পর্দা নিয়ে নানা সমস্যা শুরু হয়ে গেছে। একটা সিস্টেম থাকে, ওই সিস্টেমে আমরা আমাদের বডিটাকে কভার করব। আসলে পর্দাটাকে কিভাবে মেনটেন করতে হবে সেখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে। চাকরিতে আসলে কি ধরনের নিয়ম মেনে চলা উচিত? একটা মেয়ে কিন্তু শরীয়ত মাফিক এই সাইড ব্যালেন্স করে ওই সাইডে যে কাজ করতে পারে। ইসলামে নারীর উপরে অর্থনৈতিক দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া আসলে হয়নি। কোনো মেয়ে যদি স্বেচ্ছায় কোনো কাজ করতে চায়, কোনো পেশা নিতে চায়, নো ওয়ান ক্যান ফোর্স হার। কি ধরনের পেশাকে আসলে মেয়েরা নিতে পারে? অর্থনৈতিক যে পেশাগুলো সেগুলোর সাথেও মেয়েরা যেতে পারবে, কোনো সমস্যা নেই, যদি সে তার অন্য সব ক্রাইটেরিয়াগুলো ঠিক রাখে, যেটা আমাদের ধর্মে বারবারই বলা হয়েছে। নারী প্রেরণাময়ী, শুক্রবার বেলা 12টায়। নিবেদক গ্লোবাল ইসলামী ব্যাংক। হ্যালো, ওয়েলকাম টু স্টার মম, প্লিজ কাম। আমি লিপি খন্দকার, ফ্যাশন ডিজাইনার অ্যান্ড এন্টারপ্রেনার।
আমি নারী, আমি মা। আমার দায়িত্বটা সবচেয়ে বেশি আসলে সংসার এবং সন্তানের প্রতি। দূরে যেমন করে মেঘ। প্রতিটা মায়েরই মা হয়ে ওঠা আসলে খুব কষ্টের এই জার্নিটা। আমি মা হওয়ার আগে চিন্তা করেছিলাম আমার একটা ছেলে হোক, কেন যেন ছেলের প্রতি একটা আকর্ষণ ছিল। আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসি আমি আমার নিজেকে। মা হওয়া মানেই কিন্তু জীবন শেষ হওয়া নয়, মা হওয়া মানে জীবনের নতুন একটা দিক উন্মোচন হওয়া। আমি ভীষণ বলতে পছন্দ করি, কিন্তু আমার সন্তানরা ঠিক আমার বিপরীত। তারপরও আমি সারাক্ষণ ওদের সাথে এটা সেটা নিয়ে কথা বলি, খুনসুটি করি। আমার জীবনটাকে আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি: আমার সংসার, আমার কর্মক্ষেত্র এবং আমার সঙ্গীতের জীবন। আমরা মায়েরা আমাদের সন্তানদেরকে নিয়ে এবং সংসার নিয়ে অনেক বেশি চিন্তিত হই। আপনারা কখনো চিন্তিত হবেন না। আমরা যেটাকে কোয়ালিটি টাইম বলি, সেই কোয়ালিটি টাইমটা দেবেন। বিশ্বের যত মা আছে সবাই স্টার মম, এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। স্টার মম দেখবেন বুধবার রাত 9টায়। আমি সেলিনা হোসেন, কথা সাহিত্যিক। প্রথম শব্দটা খুব অনুভূতিপ্রবণ সব মানুষের কাছে। আমন্ত্রণ জানাচ্ছি তুমি প্রথম অনুষ্ঠানে। বাংলা একাডেমি আমার কাছে একটা শিক্ষা প্রতিষ্ঠান মনে হয়েছিল। 34 বছর বাংলা একাডেমিতে চাকরি করেছি। তুরঙ্গমী নামটা ছোটবেলায় আমার দাদু আমার নাম রাখতে চেয়েছিলেন, কোনো কারণে সেটা আমার নাম হয়নি। তখন আমার যে একটা আফসোস ছিল যেটা আমার নাম হলো না, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি জীবনে যে কাজগুলো করব সেগুলো এই নামে সবসময় পরিচিত হবে। ভাগ্যক্রমে সাইকিয়াট্রি করতে ঢুকেছি, আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। পরবর্তীকালে এই লাইনের মাধ্যমে আমি অনেক কিছু জেনেছি, শুনেছি। মডেলিং করে আমি পুরা পৃথিবীকে চিনেছি। আমি ভালোবাসা পেয়েছি দেশের সাধারণ মানুষের, তাদের জন্যই আমি বিবি রাসেল। চারুকলায় পড়ার জন্য যখন ফ্যামিলি থেকে একটু তো আপত্তি উঠেছিলই, আমি সেই সব সৌভাগ্যবানদের মধ্যে একজন যাদেরকে শিল্পাচার্য জয়নুল আবেদিন এসে আশীর্বাদ জানিয়েছিলেন। প্রফেশনালিজম দরকার। আমি আজকে ওয়েস্টের থেকে শিখছি তা না, আমার নিজের দেশ থেকেও অনেক কিছু শিখছি। তুমি প্রথম দেখবেন মঙ্গলবার রাত 9টায়। বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা নিবন্ধিত শিক্ষক যারা নিয়োগ পাচ্ছেন না, সনদধারী হবার পরেও বছরের পর বছর ধরে তারা আন্দোলন করছেন এবং এই মুহূর্তে ঢাকার শাহবাগে তারা আন্দোলন করছেন এবং আমরা অনেকেই আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন, স্টুডিওতে 2জন যুক্ত আছেন। একটা বিষয় আমি বিরতির আগে যে প্রস্তুতি রেখেছিলাম যে এনটিআরসি এটি যদি কমিশন হয়ে যায়, হবার কথা আমরা শুনছি আইন সংশোধন করে, তখন আপনারা যারা এরই মধ্যে নিবন্ধিত হয়েছেন তাদের পরিণতি আসলে কি হবে? এক, দ্বিতীয়ত হলো এই যে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিটা আপনারা করছেন, এইটার যুক্তিটা কি? আসলে কমিশন যদি গঠন হয়ে যায় তাহলে মানে যেটা হয় আর কি পূর্ব থেকে হয়ে আসছে, আমরা দেখছি যখন ওই পরিবর্তন চেঞ্জ হয়েছে, নিয়ম চেঞ্জ হয়েছে, তারা হচ্ছে আগেরগুলোর কোনো আসলে ওইভাবে দায় নিতে চায় না। হয়তো কমিশন গঠন হয়ে গেলে হচ্ছে মানে এনটিআরসি বিলুপ্ত হয়ে যাবে। যদি একটা কর্তৃপক্ষ বা সংস্থা বিলুপ্ত হয়ে যায়, এটা কিন্তু পরের হচ্ছে সংস্থা বা কর্তৃপক্ষ হচ্ছে হ্যাঁ এটা কিন্তু দায় নিতে চায় না। তো আমরাও আসলে মানে এই ধরনের একটা করছি, আশঙ্কা করছি হয়তো এরাও দায় এড়াতে চাবে। তবে আমাদের দাবি থাকবে যে আসলে তারা হচ্ছে কমিশন গঠন করুক, আরও তারা হচ্ছে পরীক্ষা নিক, আরও তারা হচ্ছে নিবন্ধনধারী সংখ্যা বাড়াক, যাই কিছু করুক, কিন্তু আগে যারা নিবন্ধিত আছে তাদেরকে তো হচ্ছে যে কোনো কর্তৃপক্ষ তো আসলে যোগ্য বলে সনদ দিয়েছে, এদেরকে আগে নিয়োগ দেখ। আপনি একটা বিষয় দেখুন, একটা বিষয় যে হচ্ছে এটা তো কোনো আসলে কোনো একাডেমিক পরীক্ষা না, এইটা হচ্ছে যে সনদটা হচ্ছে দিয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র চাকরির জন্য।
অর্থাৎ উনি শিক্ষকতা করবার জন্য আপনি যোগ্য সেটা বলে সনদটা যোগ্য দিয়েছে এবং হচ্ছে শূন্য পদের বিপরীত। শূন্য পদের আচ্ছা, বিপরীত। তাহলে আপনি একটা বিষয় দেখুন যে হচ্ছে পৃথিবীতে এমন কি কোথাও এই নিয়মটা আছে যে আপনি যোগ্য প্রার্থী আপনি খুঁজে বের করছেন, বের করার পরে তাদেরকে নিয়োগ না দিয়ে আবার আপনি যোগ্য প্রার্থী খুঁজতেছেন, রাইট, আবার খুঁজতেছেন, আবার হচ্ছে তাদেরকে নিয়োগ না দিয়ে আবার খুঁজতেছেন। এটা কেন? এটা কি শুধুমাত্র পয়সা কামানোর জন্য? এটা হচ্ছে শুধুমাত্র পয়সা কামানোর উদ্দেশ্যেই আমরা যেটা বুঝতে পারছি যে এটা শুধুমাত্র পয়সা কামানোর উদ্দেশ্যে। কারণ আপনি যদি হচ্ছে ওই শূন্য পদগুলো যদি নিশ্চয়ই এনটিআরসি এর লোকেরা নেয় না, টাকা তো সরকারি কোষাগারে যাওয়া, যেখানেই যাক এনটিআরসি মোটামুটি মানে আমরা যদি হচ্ছে মানে আমরা যদি হচ্ছে দেখতাম যে আসলে শূন্য পদগুলো পূরণ হয়ে গেছে তাহলে ঠিক ছিল, কিন্তু শূন্য পদেই রয়ে গেল। আপনারা 54,000 সারা দেশের স্কুলগুলোয় মানে শূন্য পদ আছে কত এবং কতজন আপনারা নিবন্ধিত, এটার কোনো একটা ধারণা পাওয়া যায়? হ্যাঁ, ধারণা পাওয়া যায়। আমরা হচ্ছে মানে পত্র পত্রিকার মাধ্যমে জেনেছি যে হচ্ছে সারা দেশে শূন্য পদ এখন আছে 85,000। আচ্ছা, 85,000 আছে। এবং হচ্ছে তৃতীয় গণবিজ্ঞপ্তি থেকে যেখানে 54,000 নিয়োগের কথা ছিল সেখান থেকে ওরা হচ্ছে ওই শিক্ষকদেরকে নিয়োগ দিচ্ছে, যাদের চাকরি আছে তাদেরকে 22,000, আর হচ্ছে 15,000 হচ্ছে ওরা পায়নি। সেখান থেকে আবার আমরা দেখতেছি যে এখানে 40,000-এর মতো আবার খালি। তাহলে মানে 85 আর হচ্ছে 40, 1,25,000 পদ খালি আছে। আর তৃতীয় গণবিজ্ঞপ্তি অনুসারে এনটিআরসি এর হিসাব মতেই যে চাকরি প্রত্যাশীর সংখ্যা হচ্ছে মাত্র 90,000। আচ্ছা, আমি এখানে আরেকটু কথা অ্যাড করি, সেটা আমি একটু লেজ ধরিয়ে দেই। চাকরি প্রত্যাশী যদি 90,000, পদ খালি থাকে 1,25,000, তাহলে তো সবাইকে চাকরি দেওয়ার পরেও পদ খালি থাকবে। জি জি, যদি এটা প্যানেল করা হয়, প্যানেল করা হলে সবাইকে হচ্ছে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব। আমি এখানে একটু প্যানেল করতে হবে এবং হচ্ছে ইনডেক্সধারী যারা আছে এদেরকে হচ্ছে বাদ রাখতে হবে, নাহলে আবার ওরা হচ্ছে পদ দখল করবে, আবার শূন্য থাকবে। এখানে একটা তেলিসমাতি আছে, সেটা হলো আপনার 54,307টি পদের বিপরীতে সারা বাংলাদেশ থেকে আবেদন করেছে, সেখানে নতুন করে 14,000 প্লাস সুপারিশ করতে তারা সক্ষম হয়েছে। আর 22,000 ইন্ডেক্সধারী যারা এক প্রতিষ্ঠান থেকে বদলি হয়ে আরেক প্রতিষ্ঠানে চলে গিয়েছে। এর ফলে 22,000 আবার কিন্তু পদগুলো শূন্য হয়ে যাচ্ছে এবং তারা মহিলা কোঠা রাখার কারণে 7,000 প্লাস পদগুলো তারা মহিলা কোঠা পূরণ করতে পারেনি এবং 8,000 পদের মতো তারা বলছে যোগ্য লোক পায়নি। এত নিবন্ধনদারি থাকতেও এখানে যোগ্য লোক পাচ্ছে না। তার মানে যোগ্য লোক পায়নি মানে কি যারা সনদপত্র পেয়েছে তারা যোগ্য বলেই তো সার্টিফিকেট দেওয়া হয়েছে। এখানে তাদের তিলিসমাতি কারবার। এই পদগুলো ফাঁকা রেখে, এই 15,000 পদ ফাঁকা রেখে মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে আবার কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়েছে এবং এখানে আবার আবেদন করে আবার আবেদন করার ফলে সেখানে যে রেজাল্টটা দিয়েছে 5 জুন, সেখানে পূর্বে যারা সিলেক্টেড তারাই আবার নতুন করে সিলেক্টেড হয়েছে। অর্থাৎ যারা আসলে সিলেক্টেড একবার হয়েছে তাদেরকেই সিলেক্ট করে এবং তারা কেউ জয়েন করে কেউ জয়েন করে না, এই পদগুলো থেকে যায়। এই পদগুলো থেকে সারা বাংলাদেশ থেকে শিক্ষক সংকট তৈরি হচ্ছে। কচিকাচারা তাদের শিক্ষক পাচ্ছে না এবং বিভিন্ন পত্রপত্রিকা আসছে দিন এটা তো তারা গণবিজ্ঞপ্তি দিচ্ছে এবং শিক্ষক নিয়োগ দিচ্ছে, আসলে মূলত পদগুলো তারা রেখে দেওয়ার, অর্থাৎ মানে পদ শূন্য রেখেই একটা সমস্যা জিরিয়ে রাখা। জি জি, যে কথাটা আপনি বলছিলেন, শিক্ষক সংকট তৈরি করা, কৃত্রিম শিক্ষক সংকট। মানে শিক্ষক সংকট আমার হাতে শিক্ষক আছে, পদ শূন্য আছে, কিন্তু আমি নিয়োগ দিচ্ছি না, আবার নতুন করে বিজ্ঞপ্তি দিচ্ছি। জি জি, মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে শিক্ষক পাচ্ছে না। আপনি দেখুন যে 1,25,000 শিক্ষক সংকটে ভুগছে প্রতিষ্ঠানগুলো। এই যে এখানে দেখতে পারবেন আপনারা, এখানে তার শিক্ষা প্রতিষ্ঠানে 3 জন টিচার দরকার, 3 বছর ধরে সে এনটিআরসি কে সুপারিশ দিচ্ছে শিক্ষক নিয়োগের জন্য, কিন্তু দিতে পারছে না। যাদের দিচ্ছে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছে, এখানে আসতে চাচ্ছে না, যে এখানে আসলে আমার অথচ নিয়োগ দেবার মতো অনেক শিক্ষক আছেন। আচ্ছা, এই যে সমস্যাটা একটা প্যাচ লেগে গেল পুরো জিনিসটায়, এ থেকে বেরোনোর উপায়টা কি আসলে? এটা হচ্ছে বেরোনোর উপায় হচ্ছে, যেহেতু জাতীয় একটা হচ্ছে মেরিট লিস্ট করা আছে, তো এই মেরিট লিস্ট ধরে এক আবেদনে যদি হচ্ছে নিয়োগ দেয়া যায় এবং হচ্ছে যারা ইন্ডেক্সধারী আছে এদেরকে যদি আর সুযোগ না দেওয়া হয়। আচ্ছা, ইন্ডেক্সধারী বিষয়টা একটু পরিষ্কার করুন। মানে ইন্ডেক্সধারীটা হচ্ছে যারা হচ্ছে চাকরি করছে, তাদের একটা ইন্ডেক্স নম্বর থাকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাদেরকে বদলির ব্যবস্থা করে দেখ। মেরিট লিস্টটা একটু, যেহেতু হাইকোর্টের রায় আছে 1 থেকে 13তম এবং 10তম বিশেষ সবাইকে একই ক্যাটাগরিতে এনে একটা মেরিট লিস্ট করা হয়েছে। এখানে হাইকোর্টের রায় ছিল যে যারা একবার ইন্ডেক্সধারী হবে, অর্থাৎ এমপিও পাবে, তাদেরকে এই সনদ রহিত করতে হবে যাতে নতুনরা সুযোগ পায়, কিন্তু এনটিআরসি এই কাজটা কিন্তু করেনি।
ফলে ইন্ডেক্সধারীরাই বারবার বদলি হচ্ছে এবং এই মেরিট লিস্ট কিন্তু আসলে প্রকৃতপক্ষে প্রহসনের মেরিট লিস্ট, কারণ এখান থেকে নিয়োগ হচ্ছে না, নিয়োগ হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক। সুতরাং 1 থেকে 5তম যাদের তথ্য এনটিআরসি ওইভাবে সঠিকভাবে ছিল না লিখিত, সেটার তথ্য চেয়েছে, এদের 1 থেকে 5 এবং 6 থেকে 12 এদের একটা ক্যাটাগরি অন্যরকম মার্ক কম বা 40, 50, 60 এরকম। এরপরে যারা 13 থেকে 16তম আছে এদেরকে পর্যায়ক্রমে ব্যাচ ভিত্তিক নিয়োগ দিলে তাহলে প্রকৃত নিয়োগটা সম্পন্ন হবে এবং যাদের একবার ইন্ডেক্স হবে অর্থাৎ এমপি হবে তাদেরকে মিউচুয়াল ট্রান্সফারের ব্যবস্থা করতে হবে। মিউচুয়াল ট্রান্সফারটা আমি একটু ব্যাখ্যা করতে চাইলে এভাবে, যেমন আমাদের নিয়োগ দেওয়ার আগে যদি ইন্ডেক্সধারী যাদের আছে, যেহেতু এখানে সিস্টেম বদলির ব্যবস্থা নেই, তাহলে আগে তাদেরকে আবেদন নিবে, প্রতিষ্ঠান বদলের সুযোগ দিবে, ফলে যতগুলো পদ শূন্য হবে ঠিক ততগুলো পদের বিপরীতে আমাদের কাছ থেকে আবেদন নেবে, ততগুলো নিয়োগ দিবে। যেমন এবার 54,307টি পদের বিপরীতে মাত্র 14,000 নিয়োগ দিতে চাচ্ছে, তারা যাচ্ছে, কিন্তু বাকি পদগুলো কিন্তু থেকেই যাচ্ছে। এভাবে আমরা চাচ্ছি যে 54,307টি পদের বিপরীতে 54,307টি নিয়োগ দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এই কৃত্রিম শিক্ষক সংকট থাকবে না। সাথে সাথে এনটিআরসি যত বলতেছে নিবন্ধনধারী সংখ্যা অনেক বেশি, এদেরকে প্যানেল দেওয়া সম্ভব না, তাহলে ইন্ডেক্সধারীদের বারবার বদলি দিবেন এবং প্রতি বছর আপনারা এইবার একটা কথা এখানে একটা মিনিট একটু শেষ করে ফেলি, সেটা হলো এইবার মনে করেন যদি 14,000 নিয়োগ দিতে সক্ষম হয়, সুপারিশ করতে সক্ষম হয়েছে, পরীক্ষা নিয়েছে কিন্তু আবার 18,000 প্লাস, 18,000 যোগ করবে আর 14,000 নিয়োগ দিবে, তাহলে বাড়লো কত? 4,000। এরকম করে প্রতি বছর পরীক্ষা নিবে, ইনক্লুড করবে আর অল্প কিছু নিয়োগ দিবে, এভাবে সারা বছর নিবন্ধনধারীর সংখ্যা বাড়তেই থাকবে, জট সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমরা চাচ্ছি একটা মাত্র আবেদন করব, আমরা সারা বাংলাদেশে হাজার হাজার আবেদন করব, একটা আবেদন করব, এই আবেদনের প্রেক্ষিতে ন্যাশনাল আইডি কার্ড আছে, একটা আইডি কার্ড ইউনিক পারসন, তো ফলে একজন লোকে কেন বারবার আবেদন করতে হবে? আমরা একদম শেষ মিনিটে চলে এসেছি, 30 সেকেন্ড আপনি সময় পাবেন। আচ্ছা, মানে দেখুন, আপনি একটা বিষয় দেখুন যে এটা হচ্ছে যারা হচ্ছে বেকার, যারা হচ্ছে প্রকৃত চাকরি প্রত্যাশী, তাদের জন্য হচ্ছে গণবিজ্ঞপ্তি দিয়া যারা হচ্ছে চাকরি আছে তাদেরকেই বারবার হচ্ছে সিলেক্ট করা হচ্ছে। এটা একটা হাস্যকর একটা জিনিস। তাদেরকে হচ্ছে বদলির ব্যবস্থা করা যেতে পারে, তাদেরকে বদলির ব্যবস্থা করলে হচ্ছে আমরা হচ্ছে ওই শূন্য পদের বিপরীতে যারা বেকার আছে তারা হচ্ছে সেখানে হচ্ছে শিক্ষকতা করার সুযোগ পায়। কিন্তু এনটিআরসি এটা না করে বারবার শূন্য পদ দেখাচ্ছে এবং বারবার আবেদন গ্রহণ করছে এবং বারবার হচ্ছে টাকা নিচ্ছে। আমাদের সাথে আসলে ইন্ডেক্সধারীদের সুযোগ দেওয়া যাবে না। এক আবেদন করব, এক আবেদনে বাংলাদেশে যেখানে আমাকে সিলেক্টেড করা হয় ওখানে আমরা সিলেক্টেড হব এবং আমাদের যে নীতিমালায় আমাদের নির্বাচিত করা হয়েছে শূন্য পদে, ঠিক ওই শূন্য পদের অর্থাৎ কারো আইসিটি আছে 6 মাসের, এখন 1 বছরে। আচ্ছা, আর একটা বিষয় আমি যুক্ত করতে চাই, শেষ করতে হচ্ছে আমাদের, এই কারণে সব নীতিমালা অনুযায়ী হবে, এদেরকে চিহ্নিত করতে হবে এবং হচ্ছে এটাকে বাদ দিতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। অনলাইনে যারা ছিলেন সবার সঙ্গে কথা বলতে পারলাম না, বাট আপনারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত ছিলেন, অনুষ্ঠান দেখেছেন, অনুষ্ঠানে অংশ নিয়েছেন, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। দর্শক, আমরা যেটি প্রত্যাশা করি যে জটিলতাটা সৃষ্টি হয়েছে এনটিআরসির এই ব্যবস্থাপনার কারণে, যে নিবন্ধিত হওয়ার পরেও চাকরি পাচ্ছেন না, কিন্তু শূন্য পদ আছে স্কুলে হাজার হাজার, ফলে এই জটিলতার নিরসন করা খুব কঠিন বলে মনে হয় না। তার একটা আন্তরিক হলে, সরকার সুদৃষ্টি দিলে এই হাজার হাজার মানুষ কিন্তু তাদের জীবন জীবিকার জন্য একটি নিশ্চয়তা পাবেন। আমরা সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন।